আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই লোকটার মুখে কোনো রসকস নেই, একেবারে নিরস একটা লোক। বউয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। ডান ভ্রু উঁচিয়ে জ্যোতির দিকে তাকালো শোভন, প্রশ্ন করল, মনে মনে আমায় গালি দিচ্ছ নাকি? ভয়ার্ত দৃষ্টিতে তাকালো জ্যোতি, আমতা আমতা করে বলল, কই না তো। দ্রুত খাও, মনে হয় না আজ কারেন্ট আসবে। মোবাইলের চার্জ শেষের দিকে, মোমো তো গলে যাচ্ছে। খাওয়া শুরু করলো দুজনে। খাওয়ার ফাঁকে বারবার শোভনের দিকে তাকাচ্ছে জ্যোতি। এক পর্যায়ে শুধালো, খিচুড়িটা কেমন হয়েছে? শোভন খেতে খেতে উত্তর দিল, ভালো। সন্তুষ্ট হলো জ্যোতি। খাওয়া শেষে সবকিছু গোছগাছ করতে লাগলো। শোভনও হাতে হাতে সাহায্য করলো স্ত্রীকে। ঘরে এলো দুজনে, মোম নিভিয়ে শুয়ে পড়ল। রাত পোহালো। রোজগারের মতো আজ আর ফজরের সময় ঘুম ভাঙল না শোভনের। বেঘোরে ঘুমোচ্ছে সে। জ্যোতিও জাগনা পেল না। জ্যোতির ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 8টা বাজে 47 মিনিট। শোভনকে এখনও শুয়ে থাকতে দেখে অবাক হলো। যে ছেলে সবসময় সেই ভোরবেলায় উঠে যায়, আজ এত বেলা পর্যন্ত সে কিনা বিছানায় শুয়ে আছে। জ্যোতি উঠে বাথরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে ঘরে এলো কয়েক মিনিট পর। এসেও শোভনকে পূর্বের ন্যায় শোয়া অবস্থায় দেখতে পেল। বিছানার একপাশে বসে ডাকলো, শুনছেন, অনেক বেলা হয়েছে তো, অফিসে যাবেন না? শোভনের কোনো নড়চড় নেই। জ্যোতি তার ডান হাতটি শোভনের কপালে রাখতেই চমকে গেল। শরীর তীব্র গরম হয়ে আছে। নানান শঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠল জ্যোতির মন। জ্বরে শোভনের গা পুড়ে যাচ্ছে। গতকালের কথা মনে পড়ল জ্যোতির। শোভন বলেছিল বৃষ্টিতে ভিজলে জ্বর আসতে তার। আলতো করে শোভনের গালে হাত রাখল জ্যোতি, বলল, আপনার কি খুব খারাপ লাগছে? চোখ খুলুন না। চোখ খুলল না শোভন। ঘুম জড়ানো কণ্ঠে বলল, বিরক্ত করো না, যাও এখান থেকে। দীর্ঘশ্বাস ফেলল জ্যোতি। স্বামীর অসুস্থতায় দূরে সরে থাকা তার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না জ্যোতি। জায়গাটা এখনও তার কাছে অপরিচিত। আশেপাশের মানুষও বেশ অপরিচিত। কারো কাছে যে সাহায্য চাইবে তারও উপায় নেই। রান্নাঘরে চলে গেল। একটা বাটিতে করে পানি এনে সুতি একটা কাপড়ের সাহায্যে পানিপট্টি দিতে লাগলো। তাতেও কাজ হচ্ছে না। জ্বর একটুও কমছে না। তৎক্ষণাৎ শাশুড়ির কথা মনে পড়ল। মোবাইল হাতে নিতেই দেখতে পেল মোবাইল বন্ধ। মনে পড়ল গতকাল রাতে কারেন্ট না থাকার কারণে মোবাইলের চার্জ দেওয়া হয়নি। জ্যোতি নিজের এবং শোভনের মোবাইল দুটোই চার্জে বসালো। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে শোভন। ক্ষণে ক্ষণে বিড়বিড় করে কিছু বলছে। মোবাইল চার্জে রেখে স্বামীর পাশে এসে বসলো জ্যোতি। শোনার চেষ্টা করছে সে কি বলছে, কিন্তু জ্যোতির চেষ্টা ব্যর্থ হলো। কিছুই বুঝতে পারল না। শোভনের বলা কথাগুলো অস্পষ্ট। আবারও মোবাইলের কাছে গেল জ্যোতি। চালু করলো মোবাইল। সবেমাত্র 3% চার্জ হয়েছে। চার্জে লাগিয়েই শাশুড়ির নাম্বারে কল দিল। বাহির থেকে হেঁটে সবে বাড়ি ফিরেছেন রাউফুন খান। মোবাইলের রিংটোনের শব্দে ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটি হাতে নিলেন। স্ক্রিনে বড় বউ নামে সেভ করা নাম্বারটি ভেসে উঠেছে। ঠোঁটের কোণে হাসি ফুটল রাউফুন খানের। বিলম্ব না করে কল রিসিভ করে কানের নিকটে মোবাইল রাখলেন। কল রিসিভ হতেই জ্যোতি বিচলিত কণ্ঠে বলল, হ্যালো মা। মা না, আমি তোমার বাবা বলছি বৌমা। থমকে গেল জ্যোতি। নিজেকে ধাতস্থ করে বলল, আসসালামু আলাইকুম বাবা। মা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। তোমার মা তো নিচে। কেন বৌমা, কিছু কি হয়েছে? আসলে রাউফুন খান উদ্বিগ্ন হয়ে পড়লেন। বললেন, তোমার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন বৌমা, কি হয়েছে? শোভন ঠিক আছে তো? আসলে বাবা, ওনার না জ্বর এসেছে। জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। পানিপট্টি দিয়েছি, তাতেও কাজ হচ্ছে না। কি করব এখন? এইখানে তো কাউকে চিনি না যে ডক্টর ডাকবো। রাউফুন খানের কপালে সূক্ষ্ম কয়েকটি ভাঁজ পড়ল। বললেন, জল এলো কিভাবে? কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না জ্যোতি। সত্যটা কি বলে দিবে যে বৃষ্টিতে ভেজার কারণে এমন হয়েছে? বলা কি ঠিক হবে? পুত্রবধূর উত্তর না পেয়ে রাউফুন খান বললেন, নিশ্চিন্ত হওয়ার কারণ নেই বৌমা। বালতিতে করে পানি এনে ওর মাথায় ঢালো, তারপর কিছু একটা খাইয়ে প্যারাসিটামল খাইয়ে দিও। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, রাখি তাহলে। আচ্ছা, জ্বর কমলে জানিও কিন্তু। আচ্ছা। কল কেটে মোবাইলটি যথাস্থানে রেখে বাথরুমে চলে গেল জ্যোতি। বালতি অর্ধেক ভরে ঘরে আনলো।
অনেক কষ্টে শোভনকে ঠিকঠাক করে শুইয়ে মাথায় পানি ঢালতে লাগলো। আচমকা জ্যোতির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল শোভন। চড়ানো কণ্ঠে বলল, প্লিজ আমাকে ছেড়ে যেও না। শোভনের গালে হাত রাখলো জ্যোতি, আশ্বস্ত করে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাব না। কে জানে শোভন শুনলো কি শুনলো না, কয়েক সেকেন্ড পর আবারও বলে উঠল, মায়ের মতো করে তুমিও আমায় ছেড়ে যাবে না তো? আচমকা এমন একটি কথায় চমকে গেল জ্যোতি। মায়ের মতো করে মানে? সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। এদিকে শোভনের জ্বরও কমে এসেছে প্রায়। রাউফুন খানের কথা মতো তখনই শোভনের মাথায় পানি ঢেলেছে জ্যোতি। জোর করে অল্প কিছু খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিয়েছে, তাতেই জ্বর কমে গেছে। কপালে হাত রেখে শুয়ে আছে শোভন। জ্যোতি স্বামীর উদ্দেশ্যে বলল, কড়া করে চা বানিয়ে আনবো, খেলে ভালো লাগবে শরীরটা। দরকার নেই। মন খারাপ করে বসে পড়ল জ্যোতি। কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে স্ত্রীর দিকে তাকালো শোভন। প্রশ্ন করল, চা খাবো না বলেছি বলেও মন খারাপ হয়েছে তোমার? এটা কি মন খারাপ করার মতো কোনো কারণ? তাহলে মুখ এমন করে রেখেছো কেন? এমনি। তার বিপরীতে কিছু বলল না শোভন। খানিকক্ষণ বাদে জ্যোতি বলল, কাল যদি আপনাকে ভেজার জন্য জোর না করতাম তাহলে হয়তো আজকে এমনটা হতো না। আমার জন্যই আপনি অসুস্থ হয়ে পড়লেন। স্ত্রীর কথায় দীর্ঘশ্বাস ফেলল শোভন। অনেক কষ্টে শোয়া থেকে উঠে বসল। কিছুটা সময় নিয়ে বলল, তুমি কি জন্ম থেকেই এমন, নাকি বিয়ের হাওয়া গায়ে লেগে এমন হয়ে গেছো? বিয়ের আবার হাওয়াও আছে? কেমন দেখতে সেটা? আশ্চর্য হলো শোভন। সিদ্ধান্ত নিল এই মেয়ের সঙ্গে এই মুহূর্তে সে কোনো কথাই বলবে না। স্বামীর নিকট হতে কোনো উত্তর না পেয়ে পূর্বের ন্যায় হতাশ মুখে বসে রইল জ্যোতি। মোবাইলের রিংটোন বাজতেই বসা থেকে উঠে মোবাইলের কাছে গেল। কথা বলবে না ভেবেও বাধ্য হয়েই শোভন প্রশ্ন করল, কে কল দিয়েছে? মা। ও। মোবাইল নিয়ে বারান্দায় চলে এলো জ্যোতি। কল রিসিভ করে সালাম দিল। অপর পাশ থেকে সালামের জবাব নিয়ে রাউফুন খান প্রশ্ন করলেন, শোভনের জ্বর সেরেছে বৌমা? পুরোপুরি সারেনি বাবা, তবে এখন উনি ভালোই আছেন। ওর একটা জানার জন্যই ফোন করেছিলাম। রাতও কিন্তু জ্বরের ওষুধ খাইয়ে দিও, ওকে? আচ্ছা, আপনার ছেলের সাথে কথা বলবেন বাবা? মোবাইল দিব ওনার কাছে? অপ্রস্তুত হয়ে গেলেন রাউফুন খান। আমতা আমতা করে বললেন, না বৌমা, রাখি তাহলে। শোনো, আমি যে কল দিয়েছিলাম তা আবার শোভনকে বলো না। সঙ্গে সঙ্গে কল কেটে দিলেন রাউফুন খান। জ্যোতি কিছুটা অবাক হলো। খানবাড়ির সবার সঙ্গে সবার সম্পর্কগুলো অনেক সুন্দর এবং মজবুত থাকলেও শোভনের সঙ্গে আনোয়ারা বেগম বাদে বাকি সবার সম্পর্ক কেমন যেন নড়বড়ে। কিন্তু কেন এমন? প্রশ্নের উত্তরটি খুঁজে পায় না জ্যোতি। কাউকে জিজ্ঞেস করতেও ভয় লাগে। যদি কেউ রাগ করে। ঘরে এলো জ্যোতি। শোভন শুয়ে আছে। দ্বিধান্বিত কণ্ঠে জ্যোতি শোভনের উদ্দেশ্যে বলল, একটা প্রশ্ন করবো আপনাকে? করো। আপনার বাবার সঙ্গে কি আপনি কথা বলেন না? কিছু হয়েছে আপনাদের মধ্যে? ভূত দেখার মতো চমকে উঠল শোভন। শোভনের এমন চাউনিতে ভেতরে ভয় কাজ করা শুরু করে দিল জ্যোতির। শুকনো ঢোক গিলে বলল, না মানে এমনি জিজ্ঞেস করেছি, কখনো কথা বলতে দেখিনি তো। শোভন উত্তর দিল না। জ্যোতি আবারও বলল, বাবা মায়ের মনে কখনো কষ্ট দিতে নেই। যদি কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে মিটিয়ে নেওয়া উচিত। শোভন শান্ত কণ্ঠে শুধালো, দুপুরে খেয়েছিলে? দুদিকে মাথা নাড়ালো জ্যোতি। শোভন বলল, আমি কি ছোট বাচ্চা যে আমার কাছে সারাদিন বসে থাকতে হবে? নিজের খাওয়া দাওয়া সব বিসর্জন দিতে হবে? তার থেকে কম কিসের? মুচকি হাসলো শোভন। বলল, সন্ধ্যা নামছে, গোসলও তো করনি মনে হচ্ছে। যাও গোসল করে এসে খেয়ে নাও, নইলে নিজেরও শরীর খারাপ হবে। জ্যোতি মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান করলো। হুট করে শোভনের এমন জ্বর হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিল জ্যোতি, যার কারণে নাওয়া খাওয়া ভুলে বসেছিল স্বামীর শিওরে। বাথরুমে ঢুকতে গিয়েও ফিরে এলো জ্যোতি। আবার বলল, আরেকটা প্রশ্ন ছিল। কি? বলতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল। দীর্ঘ শ্বাস ফেলে বলল, না কিছু না। জিজ্ঞেস করেও লাভ নেই। শোভনের থেকে সঠিক কোনো উত্তর যে পাবে না তা জ্যোতি বুঝে গেছে। তাই মনের কথা মনেই চেপে রেখে গোসল করতে চলে গেল। জ্যোতির অসম্পূর্ণ কথাতেও যেন কোনো ভ্রুক্ষেপ নেই শোভনের, নেই কোনো আগ্রহ। সে তো তার মতোই বসে আছে দেওয়ালের দিকে দৃষ্টি স্থির করে।
কিছু একটা ভেবে বিছানা ছেড়ে উঠে গেল শোভন। চার্জ থেকে মোবাইল খুলে নিয়ে আবারও বিছানায় এলো। গোসল শেষে ভেজা কাপড়ে বারান্দায় মেলে দিয়ে রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়ালো জ্যোতি। পেছন থেকে শোভন ডেকে বলল, যাচ্ছ কোথায়? রান্নাঘরে। কেন? কেন আবার কি? রান্না করতে হবে না? রাতে খাবো কি? এখন আর রান্নার প্রয়োজন নেই, এদিকে এসো। ভ্রুজোড়া কুঁচকে নিল জ্যোতি, বলল, বললেই হলো? আপনার জ্বর এখনো পুরোপুরি সারেনি। রাতে খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। তোমায় কে বললো আমি রাতে না খেয়ে থাকার চিন্তা ভাবনা করছি? আমি তো শুধু তোমার কষ্টটা কমিয়ে দিলাম।